नहीं हमें सब करबी ना तार থেকে তোমার কাছে যে সম্পদটা আছে সেটা তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে রেস্ট না করিয়ে চালিয়ে যাব না পুলিশ বাবু না আপনি তো দেখতে পাচ্ছেন আমি একটা অসহায় পঙ্গু মেয়ে আপনি আমার সর্বনাশ করবেন না তাহলে যে আমাকে আত্মহত্যা করতে হবে এই কথা বললি হবে না আমি এখন তোমার যৌবন লুট করে নিয়ে যাব সর্বনাশের এই তো শুরু আসল এবার থেকে পরদিন রাত্রে আমি তোর খোঁজে আসবি তোরে হি যৌবন ভোগ করবি তবু সে কথা তুই বলতে পারবি না বলবো 100 বার বলবো 1000 বার বলবো সবাইকে বলবো চিৎকার করে বলবো রক্ষক হয়ে ভক্ষক হওয়ার কথা আমি সবাইকে বলে দেবো তোর দাদাটাকে खत्म करिए दिबे क्योंकि हमार माटा आंध्रा बाप तो बंगाल गोर जबाई থেকে हमार बापटा होइए गेलो एकदम कंगाल मगर हमार लेखा टाका और माटी इसलिए हमार महामन नाम दिए छे मेरो भाई रट्टे বেশি বাড়াবাড়ি করলে শালা সোজা এনকাউন্টার আপনি আমার দাদাকে এনকাউন্টার করবেন না আপনি যা বলবেন আমি তাই করব মেরে ফেলবো আমার বাবুকে ভালো মানুষ পেয়ে চোর ডাকাতের দল অফিস থেকে ভালো ভালো চেয়ার টেবিল নিয়ে পালিয়ে যাচ্ছে ঘর থেকে সব মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে আমি কিন্তু জঙ্গল মহলের সংযম গরিব খেটে খাওয়া নিচু জাতের মানুষ হলেও এ বাড়িতে যখন কাজ করছি ওই চোর গুন্ডাকে আমি তাড়াবই কিন্তু আমার বাবু কোথায় আমার মা দিদিমণি তোমাকে দেখে মনে হচ্ছে জঙ্গলে কোনো বাঘ এসে তোমাকে ছিঁড়ে খেয়েছে একবার সুতার নামটা বলো দিদিমণি তাকে ছিঁড়ে আমি রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো তাহলে যে ভাই আমার দাদার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবু কোথায় আমার বাবু তোর মা তোর উদয় দা তোর বিবেক দা সবাই এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলো দিদিমণি বলো ওরা কি অপরাধ করেছিল ওরা যে মানুষকে ভালোবেসেছিল ভাই তার জন্যই তোরা বড়টাকে চিটপাট কাণ্ডে ফাঁসিয়ে দিল আর সেই সুযোগে জানোয়ারটা ঘরে ঢুকেই তোমার ইজ্জত কিন্তু ভাই তার জন্য তুই ওর পিছনে ছুটে যাস না রে ভাই ও যে তোকেও শেষ করে দেবে তার আগে ওকে আমি খুন করবো না ওইসব খুন তুই কিচ্ছু করবি না তার চেয়ে আমায় একটু বিষ এনে দে না রে ভাই না দিদিমণি না এ আমি পারবো না পারবি না কি করে পারবো সেই ছোট্টবেলা থেকে তোমাদের বাড়ির দানা পানি খেয়ে আমরা বড় হয়েছি আজ
বিদায় পড়েছে বলি তার মুখে বিষ? না না দিদিমণি, না না না, এ আমি পারবো না। তাহলে আমাকেও তোর সাথে নিয়ে চল না রে ভাই। কি করে নিয়ে যাব? আমরা যে গরিব, খেটে খাওয়া নিচু জাতের মানুষ, আমাদের বাড়িতে গেলে তোমার চাঁদ যাবে না? প্রভু রামচন্দ্র গুহক চণ্ডালের বাড়িতে গিয়ে তার হাতে ফল জল খেয়েছিল দিদিমণি, তাতে তার যদি জাত না যায় তাহলে আমারও জাত যাবে না রে ভাই। তবু আমি নিয়ে যেতে পারবো না। কেন পারবি না? পারবো। আমি যে গরিব, তুমি যে ধনী, আমি যে চাকর, তুমি যে মণি, আমি যে ভিক্ত, তুমি যে দেবী ঠাকুরানী মা, সেই মাকে কি করে আমার গাছতলায় নিয়ে যাবো বলতে পারো দিদিমণি? বাইরে তোর ওই গাছতলায় গিয়ে আমি যে একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নেব, তোর ওই ছেঁড়া খাটিয়ায় শুয়ে আমি যে একটু শান্তিতে ঘুমাবো না দিদিমণি, তোর হাতে শ্রদ্ধার আটার রুটি খেয়ে আমি যে সুখী হব রে ভাই। এই শহর আজ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তাই তো তোর সাথে তোদের ওই জঙ্গল মহলে গিয়ে আমি যে একটু শান্তিতে থাকতে চাই। দিদিমণি, বল না আমায় নিয়ে যাবি না? বল না আমায় নিয়ে যাবি না? বল না ভাই, বল না আমায় নিয়ে যাবি না? নিয়ে যাবো। এদেশে রাম নেই, গুহক চণ্ডালও নেই, মানুষ এখন উড়োজাহাজে উঠছে, বড় বড় মোবাইলে জেনে নিচ্ছে। আর যে মায়ের স্তন খাওয়ার জন্য আমরা দিদি মায়ের সম্পর্কে আবদ্ধ ছিলাম, আজকের সমাজ আমাদের দুজনকে দেখলে সেই মায়ের অপমান করবে আর বলবে আমরা প্রেমিক প্রেমিকা। দিদিমণি, কিন্তু তবু যে তোকে আমাকে ধরে নিয়ে যেতে হবে রে ভাই। দিদিমণি, কারণ মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন যে আঘাত তবু সয়ে যায়। বলো দয়াল তোমার দিদি কেমন বিচার, বলো দয়াল তোমার দিদি কেমন বিচার। ও দয়া ও দয়া তাদের হৃদয় নেই দয়া মায়া মমতার ভালোবাসা। বব ইন্ডাস্ট্রিজের মালিক জিতের মহাপুত্রের ছোট ভাই বিবেকের অন্তরে সেই ভালোবাসা একদম ভরপুর। তাই তো তাকে নিয়ে আমি ঘর বানতে চাই, তার স্বপ্নের হাওয়ায় চড়ে হুশ করে উড়ে যেতে চাই তার চাঁদের মতো ঘরে। তাই তো হৃদয়ের হোয়াটসঅ্যাপে ইচ্ছের ছবি এঁকে প্রাণের ইন্টারনেটে ভালোবাসার মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু বিবেকের কাছ থেকে আজও কোনো রিপ্লাই এলো না। সেদিনের মতো বিবেক এসে বলল না, আমি আজও তোমাকে সেই আগের মতো ভালোবাসি। বিবেক তুমি আমার কাছে এসেছো? তুমি এমন করে ডাকলে আমি কি না এসে পারি রানী? কেন? আমি কি তোমার স্বপ্নের লাল পরি? তুমি আমার জীবনে নকশিকাথার যৌবন চাই। তাহলে দূরে কেন? কাছে এসো, আমাকে নিবিড় করে ভালোবাসো। বাঁচতে তো চাই তোমার প্রেমের পদ্মবনে কৃষ্ণ ভ্রমণের মতো ছুটে এসে লুট করতে চাই তোমার পদ্মবধূ। আমিও হতে চাই তোমার পদ্মবধূ। কিন্তু মানুষের লোভ লালসা চক্রান্তের বাজে আমাদের সংসারটা আজ মরুভূমির মতো ধুধু। আমি যে পেতে চাই তোমাকে শুধু, অথচ আমার হাতের ছোঁয়ায় তোমার জীবনে তার কেটে যাবে, তুমি হয়ে যাবে ছিন্ন বিনা। কিন্তু কেন বিবেক? কেন কেন কেন? আমাদের চাঁদের মতো ঘরে আজ ঢুকেছে একটা বিষাক্ত চন্দ্রবোড়া।
যার তীব্র বিষে বর্দা ফেরা হয়ে গেছে। বৌদি গেছে পরে বাড়ি দাসী বৃত্তি করতে। বিকলাঙ্গ বোনটা ধর্ষিতা হয়ে জানি না কোথাও গিয়ে বেঁচে আছে কিনা। উদয়টা আমার হাতে মার খেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। ওই চন্দ্রবড়া চক্করে আমাকে দিতে হয়েছে গা ঢাকা। বিবেক, জানি না তোমার মনের স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা। না না বিবেক, না ও কথা বলো না। তুমি কি জানো না এই জগতে রানী তোমার স্পর্শ ছাড়া বাঁচবে না? বলো না রানী, বলো না। ওই মরার কথা তুমি বলো না। তাহলে যে বিবেক পাগল হয়ে যাবে, অন্ধ গলির বন্দি পাখির মতো মতো মাথা হয়ে নিজেকে শেষ করে ফেলবে। জীবন উপন্যাসের পাতায় ও হয়ে যাবে শরৎচন্দ্রের দেবদাস। কিন্তু কেন বিবেক, কেন 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 বলছি, প্রথম দেখা স্বপ্নে আঁকা আমার মনের আশা, ও আমার ভালোবাসা। প্রথম দেখা স্বপ্নে আঁকা আমার মনের আশা, ও আমার ভালোবাসা। তোমায় পারবো আমি, তোমায় পারবো আমি, একটি চোখের ভাষা, ও আমার ভালোবাসা। প্রথম দেখা স্বপ্নে আঁকা আমার মনের আশা, ও আমার ভালোবাসা। আমার আকাশে রামধনুতে নেই তো পাখির পূজন। আমার আকাশে রামধনুতে নেই তো পাখির পূজন। ব্যথায় ভরা জীবন আমার, ব্যথায় ভরা জীবন আমার, পর হয়েছে আপনজন। ভেঙে গেছে সুখের বাসা, ভেঙে গেছে সুখের বাসা। ও আমার ভালোবাসা। প্রথম দেখা স্বপ্নে আঁকা আমার মনের আশা, ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। বিবেক, বিবেক, একে বিবেক তো কোথাও নেই। তবে কি, না না না, ওকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তো তাই ওর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ঘুমের ঘরে বিবেক যা বললো তাকে সত্যি, ইয়েস 100% সত্যি। কিন্তু ওর সঙ্গে যে আমার নিবিড় প্রেম, ওই প্রেম জীবন বদলে দিতে পারে না, বরং ওই প্রেম তোকে দাসী বৃত্তি করাবে। বাচ্চা কাচ্চার ফ্যাক্টরি করে অন্যায় অত্যাচারে জর্জরিত করে তোকে মৃত্যুর গহরে ঠেলে দেবে। তার চেয়ে আয়, বিবেকের কথা ভুলে গিয়ে আমরা দুজনে প্রেম করি। শোনি, সেক্সি শোনি, আমার দেহে জ্বলছে বন্নি, আমাকে দেখে সকলেই বলে কি मेरे लिए आगे मेरे में गोरी गोरी गाल मेरे में होठ मेरे लाल लाल में लाल लाल बाल मेरी में तेरा मिले जाऊंगा खुद कुछ पाऊंगा रोमियो हजारा मुझे लोग बोले
শিখে তোকে একটা কথা বলছি, হাই সনি, তোকে যখন সবাই সেক্সি বলে তখন কোনো এক শিল্পপতি কিংবা মিনিস্টার ছেলেকে তুই লাইফ পার্টনার কর, দেখবি তাতে তোর কামনাও মিটবে আর তোর দাদার টাকাও আয় হবে, কোটি কোটি টাকা। টাকার জন্য শনি তার চরিত্র বদল করবে না, তবে আমার কথা না শুনে আমাকে চড় মারার জন্য তোর চরিত্রটা আমি চেঞ্জ করে দেব। কারণ আমি শনি, সেক্সি শনি, আমার দেহে চলছে বন্নি, আমি যা চাই তা পাই, আর যা পাও না তা কাউকে পেতে দাও না। অলরাইট, বাট হু আর ইউ? আই এম নেট। মোবাইল মান্নার সঙ্গে আমার আছে সেট, তাই তো সে এলাকার সমস্ত ঘটনার ছবি আমাকে পাঠিয়েছিল, আর সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে ভেসে উঠতে আমি সোজা চলে এলাম। কেন এসেছো? তোমার সঙ্গে প্রেম করে তোমার কাছ থেকে সব জানবো বলে। এখানে চিট ফান্ডের মালিক জিতের মহাপাত্রের পরিবার এলাকা ছাড়া। ও, সেই জন্যই তুমি সুপার সেক্সি হয়ে ম্যাক্সি পরে ট্যাক্সিতে চড়ে এখানে এসে ওই মেয়েটার সঙ্গে ইয়ে করতে চাইছো? ইয়েস, আমি মেয়েদের সঙ্গে রিল্যাক্স করতে পছন্দ করি, বাট এটা পাশ্চাত্য নয়, এটা প্রাচ্য। এখানে সব ছেলেরা সব মেয়েদের সঙ্গে ঘর বাঁধে, হাজার কষ্ট অশেষ যন্ত্রণার মধ্যেও তারা তাদের জীবনটাকে বয়ে নিয়ে যায়। কিন্তু তুমি যেটা করতে চাইছো সেই সমকামিতার কালচার এই দেশে চলবে না। আমি কিন্তু চালাবো, কারণ এই দেশেই তো ভগে ভগে ভগীরথের জন্ম হয়েছিল। সেটা পৌরাণিক আখ্যান, বাস্তবে কিন্তু তার ছবি অচল। সেই ছবি আমি সচল করব, সেটা হবে তোমার বিকৃত যৌন কামনা। সেই কামনার আগুনে জিতেন মহাপাত্রের পরিবারে তো আগুন লেগেছে, সেই আগুনে তুমি তোমার নিজেকে জ্বালিও না, তার থেকে বরং মন থেকে এই কুশিক্ষার আবর্জনাকে ছেড়ে ফেলে হয়ে ওঠো বাংলার বধূ। আর নয়তো তোমরা যেভাবে জিতেনের পরিবারটাকে পথে নামিয়ে দিয়েছো, আমিও কিন্তু ঠিক সেইভাবে তোমাদেরকে পথে নামিয়ে দেব। তুমি কে? আমি ঝুমুর, ঝুমুর, ঝুমুর রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর, ঝুমুর, ঝুমুর রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। রসিকা মাদলটা বাজা, রসিকা ধামসা বাজা, রসিকা মাদলটা বাজা, রসিকা ধামসা বাজা। বাজারে ঢোল বাহার মোহনী, আমি ঝুমুর, ঝুমুর, ঝুমুর রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। বাহারি গোনা ফুল আমার গহনা, ফুটফুটা চাঁদের আলো আমারই উড়িনা। বাহারি গোনা ফুল আমার গহনা, ফুটফুটা চাঁদের আলো আমারই উড়িনা। মন আমার মাতাল, মাতাল, জোড়া ছোকা শিহারি, ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর, ঝুমুর, ঝুমুর রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। ঝুমুরে মাতাবো আমি জানি। ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর রানী, ঝুমুর রানী। সাবধান সেক্সি শনি, নয় আমি নেট দিয়ে ধরবো, সব কটাকে কাটবো, কারণ আমি সাপ ধরার শক্ত ভাগ। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যালো, আরে আমি শুধু ক্ষিতীশ নই, ক্ষিতীশ গোস্বামী, যেখানে খল সেখানে আমি। তা বলুন তো স্যার, আপনি মালটা কে? হ্যাঁ, কি বললেন? ও জোহর বাবু। হ্যাঁ বলুন স্যার, বলুন। হ্যাঁ 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 ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সত্যেনের ঘরে খল লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার, ওকে। সত্যেন, আরে সত্যেন মণ্ডল। সত্যেন মন্ডল সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে রুক্কমানিকে সরস করে ডেরায় ফিরছে। তা বলুন গোস্বামী কাকা, কি বলবেন? বলবো বলতে তোদেরকার ওইসব কাজ করতে হবে না। কেন, পঞ্চায়েত থেকে কি আপনি আমাকে চাকরি দেবেন? আরে বনে বনে ঘুরে পাতা সংগ্রহ করে দিন গুজরান করতে হবে না। ওই বন পার্টি সরে যাওয়ায় আপনি কি আমাকে কোনো কাজ দেবেন? আরে পাখিটাকে মেরে তোদের মাংসকে
আপনি কি গোছা গোছা বেকার ভাতা দেবেন যে রোজ আমি মাঠের মাংস খাবো? আরে বাড়িটা এবার থেকে পাকা বাড়ি হয়ে যাবে। কেন কেন গোস্বামী কাকা, আবাস যোজনায় কি আপনি আমার নাম তুলে দিয়েছেন? আরে তোদের আর গাড়িতে যাতায়াত করতে হবে না, এবার থেকে উড়োজাহাজে চড়ে হুস করে উড়ে যাবি। 100 দিনের কাজ না করিয়ে সেই টাকাটা কি তোমার বাপ দেবে? আরে মৌলের বদলে তোরা বিলেতি মাল খাবি। এই গোস্বামী কাকা, তখন থেকে না শুধু বাতে বকে যাচ্ছ, বলো তো কি হয়েছে? হয়েছে মানে তোরা তো এখন থেকে বাবু হয়ে গেলি, তাই নিজে না গিয়ে ভাইটাকে বাবুর বাড়িতে পাঠিয়ে দে, তোরা একেবারে ধনী হয়ে গেলি। তোমার ওইসব কথা না আমি কিছুটাই বুঝতে পারছি না, খোলসা করে বলো তো কি হয়েছে? আর তা বুঝবি কেমন করে? হ্যাঁ তা বুঝবি কেমন করে? গোটা গ্রামের লোক সবাই বুঝে গেল আসলে তুই তো একটা নাটের গুরু। নাটের গুরু? তা না হলে সুখের জন্য টাকার জন্য ভাইটাকে জিতেন মহাপাত্রের বাড়িতে পাঠিয়ে দে, তার বোনটাকে তুলে আনবি কেন? এই গোস্বামী ঘোড়ো, মুখ সামলে কথা বলো। আমরা গরিব ছোট জাত হলেও যে বাবুর টাকায় অন্যকে দুই ভাই বেঁচে আছে, যার টানে আমাদের বাড়ি ঘর জমি জমা হয়েছে, সেই দেবতার বোনকে সংযম না, তোমার কথা আমি বিশ্বাস করি না। ভুল বলছো, তুমি মিথ্যা বলছো। হ্যাঁ আমি মিথ্যে বলছি, আর তোরা দুই ভাই সত্যবাদী মহাপুরুষ না হলেও আমরা মানুষ, নুন খেয়ে আমরা কারোর সঙ্গে নেমকারামি করি না। আরে করেছে তোর ভাই সঞ্জম ওই মালিকের বোনটাকে একেবারে স্ত্রীর মতো জড়িয়ে ধরে এখানে নিয়ে এসেছে। ক্ষিতিশ গোস্বামী, ফল লাগানোর জন্য বাজে কথা না বলে কথাটা সংযত করে বলো, তা না হলে কোদাল দিয়ে আমি মাঠের হাল কেটেছি, সেই কোদাল দিয়ে আজ তোমাকে কুচি কুচি করে কাটবো। আরে থাম তার করতে হবে না, আগে সঞ্জমকে আসতে দে। ঠিক আছে, আসুক। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওকে আমি নিজের হাতে খুন করব। দাদা তুমি কাকে খুন করার কথা বলছো? আর আগে তুই বল সংযম, তুই নাকি বাবুর বোন বাঁশিকে এখানে তুলে এনেছিস? না মানে আমি? হ্যাঁ তুমি বাঁশিকে একেবারে জড়িয়ে ধরে হাপুরপুর করে এখানে নিয়ে এসেছো। তা মেয়েটাকে বোধহয় গাছের গোড়া দাঁড় করে দিয়ে এখানে একা এসেছো? না মানে আমি একটু জল খেয়ে আসি। না, জল খাওয়ার আগে তুই বল সংযম, তুই কি সত্যি দিদিমণিকে এখানে তুলে এনেছিস? চুপ করে থাকিস না ভাই, চুপ করে থাকিস না, সত্যি করে বল, তুই কি সত্যি দিদিমণিকে এখানে তুলে এনেছিস? না মানে আমি আনবো কেন? শুনলে তো গোস্বামী খুড়ো, আমরা গরিব নিচু জাত হতে পারি কিন্তু আমরা কারোর সর্বনাশ করতে পারি না। কুকুর হয়ে মনিবের এঁটো পাতা আমরা চেটে খেতে পারি, কিন্তু ঘরের ভেতর ঢুকে আমরা কারোর ভালো ভালো খাবার খেতে পারি না। আরে চুপ কর, তোরা হচ্ছে ছোট লোকের জাত, যেই পাতে খাস সেই পাতে করি, তাই ভাইয়ের দোষটা দেখবি কেমন করে। আমি ভালো চাও তো এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। দাদা মানে আমি বলছিলাম কি ওনাকে ছেড়ে দাও। না, একে আমি ছাড়বো না, ও তোর মতো ছেলে নামে বদনাম দিয়েছে, তাই আজ ওকে আমি। দাদা মানে আমি বলছিলাম কি আমি তো বাবুর বাড়ি থেকে কাজ করে বাড়ি ফিরছিলাম, আর সেই সঙ্গেই দিদিমণি আমার পিছনে পিছনে চলে এসেছে। তুই কি বললি রে ভাই? আমি যে তোকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করতাম দাদা, আর সেই বিশ্বাসে তুই বিষ দিলি। দাদা তুই আমার এই শক্ত বুকটাকে হাতুড়ি মেরে ভেঙে দিলি ভাই। না দাদা, না আমি কোনো ক্ষতি করিনি। করেছে দাদা, সেই ছোট্টবেলা থেকে বাবুর বাড়িতে কাজ করে আমি তোকে খাইয়ে পরিয়ে এত বড় করেছি। আমার বিশ্বাস ছিল তুই আর যাই করিস এইরকম নেমো খারামি তুই করবি না। না দাদা, না আমি কোনো নেমো খারামি করিনি। করেছিস দাদা, তুই নেমো খারাম, তুই স্বার্থপর, তুই শয়তান, তোকে আমি ছাড়বো না, তোকে আমি নিজের হাতে। আরে কি হলো? দিদিমণি বলে গলায় গামছা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে রইলে যে, তার চেয়ে ওদের দুজনকে বরণ করে ঘাড়ে তোলো। না বললে তুই যে পার পাবি না রে ভাই। দাদা, কারণ তুই আমার বিশ্বাসের মাপকাঠিটা ভেঙে দিয়েছিস। ওই শহরের চাকচিক এবং বাবুর বাড়ির সুখ দেখে তুই যেই গরিব
ভুলে গেছিস রে ভাই? সত্যেন ভাই, আমার আশাটা কি তুমি পছন্দ করোনি সত্যেন ভাই? কি করে করবে মা, কি করে করবে? তোমরা হচ্ছে শিক্ষিতা, রুচিশীলা, ধনী ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে ওর মতো একটা গরিব বেজাতের ঘরে এসেছো। তবু শাখা সিঁদুর থাকলে সমাজ তোমাদের মেনে নিত, কিন্তু চুপ করুন। আপনি একটা বয়সী মানুষ, একটা ছেলের সাথে কি একটা মেয়ের শুধু প্রেম ভালোবাসা বিয়ে ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কে সুতোটা এতটাই শক্ত, আপনার মতো মানুষ সেটা হাজার চেষ্টা করলেও ছিঁড়তে পারবেন না। তাহলে সেই সার সত্যটা এই ক্ষিতিশ গোস্বামীকে বলো দিদিমণি, তা না হলে যে আমার ঘরের বদনাম হবে। তাই বলো, এই সংযমের সঙ্গে তুমি আমার এই ভাঙা ঘরে কেন এসেছো দিদিমণি? সত্যেন ভাই, একটা চড়ুই বাসা বাঁধার জন্য এদিক ওদিক ঘুরছি। একটা নির্দয় বাতাস তার বাসাটা ভেঙে দেওয়ায় সে শ্মশানে এলো আশ্রয় নিতে। এখন যদি সেই শ্মশানের মালিকও তাকে থাকতে না দেয়, সেই ঘর ছাড়া, পরিবার ছাড়া সেই চড়ুইটা কোথায় থাকবে সত্যেন ভাই? ওই থাকার জন্য যদি আমাদের বদনাম হয়, তাই বলো দিদিমণি, তাই বলো, এই সংযমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ বলো, সম্পর্কটা কি? বলো দিদিমণি বলো, চুপ করে থাকো না। এই সংযমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ওই সম্পর্কের কথা কেউ বুঝুক আর না বুঝুক, তবু আমি চিৎকার করে বলবো, ওই সংযম পুরীর মন্দিরের জগন্নাথ হলে আমি যে তার বোন সুভদ্রা। এখানে এসেছিলাম বলে অকালে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন হয়ে গেল। তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কেন? আমার এই বঙ্গু দিদিকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য তুমি এসেছো, ওর নামে বদনাম দিয়ে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। তাই তোমাকে আমি হুঁশিয়ার দিয়ে বলছি, আমার দিদি যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন তুমি আমার বাড়িতে আসবে না। যাও, বেরিয়ে যাও। না, ও আমাদের পবিত্র সম্পর্কের মধ্যে পাক ছড়িয়েছে। ওই পাকে হাত দিয়ে তোমরা নিজেদেরকে আর পঙ্কিল করে তুলো না। বলো না গো, বলো না, আমি এখন কি করব? কেন দিদিমণি, কেন? তুমি আমাদের এই পর্ণ কুটিরে চিরদিন দেবী হয়ে থাকবে। তোমাকে তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ। তোমাদের ছেড়ে কোথাও যাব না কোনোদিন কোনোখানে, তোমাদের সুখে কতটা সুখী শুধুই মন জানা। তোমরা আমার স্বর্গ, তোমরা আমার স্বর্গ, আমার স্বর্গ। ইয়েস ভাই, আমি জ্বর বিশ্বাসের ভাই সুনীতি বিশ্বাস নার্ভের উপর এবার শেষ করে আজই লন্ডন থেকে বাড়ি ফিরলাম। সর্বপ্রথমে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে মানুষের নার্ভগুলোকে সচল করে রক্ষা করতে হবে সবার জীবন। বিশ্বাসের এক ফোঁটা জহর তোমার অভাগা জীবনকে আবার মেরে ফেলবে। তখন আমি জ্বরকে শুষে নিয়ে শিব সাজবো শিব। যদি তোমার অযথা কণ্ঠটা নীল হয়ে যাবে, তোমার সেই দুর্গা মাতারে যে মাতৃতে পিছু দাঁড়ায় তোমাকে সুস্থ করে তুলবে। আছে, আমার সেই মা দুর্গা আছে যে শৈশব থেকে আজ পর্যন্ত স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে ডাক্তার করেছে। তোমার সেই দুর্গা হয় দখল দুর্গা। আমার দাদা আছে যে তার অর্থ দিয়ে আদর দিয়ে আমার স্বপ্ন সার্থক করেছে। তোমার দাদার সেই অর্থে মানুষের রক্ত লেগে আছে, আর ওই টাকা চিটফান্ডের কালো টাকা। না না, আপনি ভুল বলছেন। ভুল? তাহলে ভালো করে চেয়ে দেখো, বিশাল আধুনিক ডিজাইনের বাংলো শহরে গড়ে উঠেছে, ফাইভ স্টার হোটেল লজ, যেখানে সেখানে তৈরি হয়েছে নার্সিং হোম, কলকারখানা। তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তোর হিসাব ছিল না, তাহলে রাতারাতি
এত টাকা হলো কি করে? এসব হচ্ছে তার কষ্ট সময়ের সততার ফলে। না, অন্যের কেড়ে নিয়ে তাই আজ আমি সর্বহারা। না না, আমি কোনো মানুষকে সর্বহারা হতে দেবো না। ওদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। প্রয়োজনে টোল ফ্রি নম্বরে দিদিকে বলতে ফোন করবো। সেই ফলেই মানবিক দিদির কিছু করার আগে ওই চন্দ্রবলাটা তোমাকে মেরে ফেলবে। আমার বোন সোনি আমাকে সাহায্য করবে। তোমার দাদা তাকে বিপদে পরিচালিত করেছে। তাহলে আমার সুনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে মানুষের জীবনে নারকোলে সচল করে লক্ষ লক্ষ টাকা কামাবে, কিন্তু সেই টাকা কোনো কাজে লাগবে না। আচ্ছা, আপনি আমার সামনে কালো কাপড়ে মুখ ঢেকে এত সব কথা বলছেন, আপনি কে? আমি আমাকে চিনতে পারছো না? আমি জিতেন। এই পৃথিবীর বুকে আমার একটা সুন্দর ঘর ছিল। সেই ঘরে ছিল স্ত্রী, ভাই, বোন, ছিল সুখ দুঃখ, হাসি কান্না। কিন্তু আমি বুঝতে পারিনি সেই ঘরের কোণে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর চন্দ্রবলা। যে চন্দ্রবলাটা একদিন সমাল বেরিয়েছিল এই জিতের মহাপাত্রকে। তারপর টিভিতে একটা খবর বেঁচে উঠল। সেই খবরটাই এই জিতের ঘরটা হয়ে গেল বিস্ফোরণ। যে জিতেকে বললো পালিয়ে গেল, আর এই জিতেন পাগলের মতো ছুটতে 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 এসে দেখলো তার আর কিছুই নেই। ওই শয়তানটা ফাঁদে ফেলে দিল। তাই চোর বিশ্বাস হলো ধনী, আরে জিতেন হলো সর্বহারা। না না, এর জন্য আমার দাদা দায়ী নয়। আমার দাদা আমার কাছে ভগবান। না, ভগবান নয়। তোমার দাদা একটা বেঈমান। তোমার দাদা একটা বেঈমান। তোমার দাদা একটা বেঈমান। আরে শুনুন শুনুন শুনুন, যা চলে গেল, কিন্তু যাওয়ার সময় কি বলে গেল? আমার দাদাকে বেঈমান বলে গেল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই বেঈমানির জন্য অর্থ, যশ, প্রতিপত্তি, ইমারতের সুখ। না না না, আমি কিছুতেই ভাবতে পারছি না। তাহলে তাহলে এখন আমি কি করব? বেঈমান! এই এলাকার এক একটি মানুষের মতো আমার দাদাও একটা বেঈমান। কিন্তু এই বিলেতি মদ, এই মদ কারোর সঙ্গে বেঈমানি করে না। তাই এই মদ খেয়ে আজ আমি দাদার ফেস টু ফেস কে জিজ্ঞাসা করবো। বিদেশ থেকে বাড়িতে ঢুকে তুই মদ খাওয়া শুরু করে দিয়েছিস? একটা বড় সাহস তোর! সাহস? এই সাহসটা তো আমার ছোটবেলা থেকে ছিল দাদা। ওখানে ওখানে মা মারা যাওয়ার পর যে বৌদিকে তুমি আমার হাতে দুধের পাপ্পু বোতল ধরিয়ে দিয়েছিলে, আজ সে বৌদি চলে যাওয়ায় আমি সেই দুধের বোতলে মদ ভর্তি করেছি। মদ তাই বলে আমার সামনে? এই কুলাঙ্গার, তুই জানিস এই সোসাইটিতে আজ তোর দাদার স্থান কোথায়, তার সম্মান কত? সেই জহর বিশ্বাসের ভাই হয়ে তুই মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি দিয়ে। মার্গারি লাইটের নিচে দাঁড়িয়ে থাকা একটা কুৎসিত মেয়ে যদি ভাবে সে বিশ্ব সুন্দরী, সেটাও কি সত্যি হয় দাদা? বিদেশে থেকে বিলিতি মাল খেয়ে যে ঘরে ঢোকে সে সত্য মিথ্যা ভুল ঠিকের হিসাব করতে পারে না। আর যে দেশে থেকে মানুষের রক্ত শোষণ করে রাতারাতি ভিখারি থেকে এত বড় লোক হয়, সেও কি হিসাবের দাড়ি পাল্লার পরিমাপ করতে পারে না? বিদেশি মাল পেটে বললে অনেকে এমন ফিলোসফি কথা বলে, কিন্তু বাস্তবটা বড়ই রূঢ়। আর রূঢ় হলো আমি সুনীতি। যে নীতি দাড়ি পাল্লায় ধরে এক পাল্লায় আমাদের অতীতকে চাপিয়ে অন্য পাল্লায় বর্তমানকে ভরে দেখেছে, বর্তমানের পাল্লাটা ভারী। এ কি করে হলো দাদা? এর মধ্যে কি কোনো দু নম্বরই আছে? এর কৈফিয়ত আমি তোকে দেব না রে। কি করে দেবে দাদা, কি করে দেবে? ওখানে মা মারা যাওয়ার পর যে বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল তাকে তুমি মেরে ফেলেছ। যে বৌদির কোলে থাকা ছোট্ট মেয়েটা আধো আধো বলে আমাকে ছোড়দা ছোড়দা বলে ডাকতো, তাকে তুমি করে তুলেছ বিপরীত পন্থী নারী। ওরে না রে না, অন্যের প্ররোচনায় বাড়িতে ঢুকে তুই যা বলছিস তা সত্যি নয়। তোর বৌদি বেঁচে আছে। হ্যাঁ
আমার বৌদি বেঁচে আছে? হ্যাঁ। তাহলে এখন সে কোথায়? ফরেনে ট্রিটমেন্ট হচ্ছিল আর আজই বাড়ি আসছে। আমার বোন সোনি, সোনি এখন কোথায়? সোনি আর মেয়েরা আমার সঙ্গিনী। এই পৃথিবীতে আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। সোনি, কি হলো ছোটদা? বিদেশ থেকে বাড়িতে এসে আমাকে দেখে অবাক হয়ে গেলে কেন? হিসেবটা যে মিলছে না সোনি। হিসেব? আরে হ্যাঁ, হিসেব হিসেব হিসেব। তোকে ছেড়ে আমি লন্ডনে গিয়েছিলাম, তখন তুই খুব ছোট্ট ছিলি। তোর হাসি খুশি কথাবার্তা শুনে মনে হয়েছিল তুই এমন একটা মেয়ে হবি যাকে দেখে সবাই বলবে বাংলা তার নিজের মেয়েকে চায়। কিন্তু তুই বন্যার টাকার প্রতিপত্তিতে আমি স্বাধীন নারী হয়ে উঠেছি। স্বাধীনতা নয় সোনি, স্বাধীনতা নয়, এর নাম স্বেচ্ছাচারিতা। ধনির মেয়েরা এমন স্বেচ্ছাচারী হয় শুনিনি, কিন্তু বিনিময়ে তার গা থেকে চলে যায় ফুলের গন্ধ। টাকার গন্ধে পুরুষকে মাতাল করে মেয়েদের সঙ্গে প্রেম করতেই আমার আনন্দ। আর সেই জন্য কেটে যাচ্ছে আমার হৃদয়ে বিনার ছন্দ। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার দাদা তোর মতো আমার বৌদিকে মেরে ফেলেছে। ওরে না রে না, তোকে তো বারবার বলছি তোর বৌদির ফরেনে ট্রিটমেন্ট হচ্ছিল আর আজই বাড়ি আসছে। আমি বলছি দাদা, তুমি আমার সেই বৌদিকে মেরে ফেলেছো, আবার কোন মেয়েকে বিয়ে করেছো আর ফরেনে রাখার কথা বলছো? ওসব কথা মিথ্যে কথা। ছোটদা, ছোটদা তুমি বড়দাকে অবিশ্বাস করছো? তোকে দেখার পর বিশ্বাসের সেই প্রদীপটা আমার নিপতে বসেছে শোনি। জানিস না শোনি, তুই জানিস না ওই বৌদি আমার জীবনে কি ছিল? তারই অনুপ্রেরণায় আজ আমি এত বড় ডাক্তার হয়েছি। আর ডাক্তার হয়ে বাড়িতে ফিরে বেশ বুঝতে পারছি আমার বৌদি আর বেঁচে নেই। আছে আছে দেখ তোর বৌদি, দেখে দেখ। বৌদি না, তুমি আমার বৌদি নও। আমার বৌদির রূপ ধরে এলো তুমি অন্য কেউ। না সুনীতি, তুমি আমায় ভুল বুঝো না, আমি তোমার সেই বৌদি। বৌদি, মা মারা যাওয়ার পর যে তার স্নেহ আদর দিয়ে আমাকে এত বড় করে তুলেছে, যার শিক্ষা সততা সংযম শিখে আজ আমাকে ডাক্তার করে তুলেছে, যার শাড়ির আঁচলে ছিল মায়ের মমতার গন্ধ, তুমি আমার সেই বৌদি নও। আমার বৌদি মারা গেছে, তাই তার মুখাগ্নি আজ আমি এখানেই করবো। বৌদির সৎকার হয়ে গেছে, এবার আমার বৌদি পেট লোক ছেড়ে স্বর্গলোকে চলে যাবে। এবার আমি গঙ্গায় স্নান করব আর তারপর সারা এলাকা ঘুরে হিসেব কসব, হিসেব তোমার কৃতকর্মের হিসেব। শুনেতে সুনীতি চলে গেছে,
তুমি কি তোমার ছোটদার মতো আমাকে বৌদি বলে অবিশ্বাস করবে? বিশ্বাস অবিশ্বাসের মাপকাঠি দিয়ে মাপার মতো মেয়ে এই শনি নয়। এই শনি যা বলে ফেস টু ফেস। শনি? ইয়েস, শনি আজ অ্যাডাল্ট, স্বাধীন বৃহঙ্গ, মুক্ত আকাশে পাক না মেলেও আয় তার কাছে মায়ের মমতার চেয়ে দেহের মধ্যে অনেক বেশি। তাই সে এখন যাচ্ছে পার্কে। বাই দাদা, বাই বৌদি, বাই। শনি, শনি সায়স্তা করতে হবে, নিজের হাতে শাস্তি দিতে হবে। ওরা বড়বার বেড়ে গেছে। সে তো পারবেই, কারণ এই হাতের গুড় কন্যা পর্যন্ত পৌঁছে গেলে তাকে হাতে ফেরানো যায় না। আর এটা হলো তোমার কৃতকর্মের ফল। ও নাম নয়, বৌদি বলো, বৌদি। কি বললে? বৌদি? না 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 না, তুমি জিতেন মহাপাত্রের স্ত্রী সেই জয়ী নও। তুমি এখন জহর বিশ্বাসের স্ত্রী, জগদ্ধাত্রী। প্লাস্টিক সার্জারি করে জগদ্ধাত্রীর মতো রূপটা করে নিলেও কি হবে? দেখে মনে প্রাণে আত্মায় এখনো আমি জিতেনের স্ত্রী জয়ী। পুলিশের হাতে সেই জয়ীকে ধরিয়ে দিয়ে জিতেনকে সারা জীবন কারাবাসের জন্য নয়, তোমার ওই সার্জারিটা করিয়েছি আমার নিজের স্বার্থে। স্বার্থ? স্বার্থ! আমার বিশাল সম্পত্তি, সম্পদ সব আমার স্ত্রী জগদ্ধাত্রীর নামে উইল ছিল। তাতে লেখা ছিল জগদ্ধাত্রীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সরকারের আওতায় চলে যাবে। তাই তোমাকে প্লাস্টিক সার্জারি করে জগদ্ধাত্রী রূপে ফিরিয়ে এনেছে। কিন্তু তোমার স্ত্রী তো বেঁচে আছে, ফরেনে তার চিকিৎসা হচ্ছে। মিথ্যা! মিথ্যা? হ্যাঁ, মিথ্যা কথা। ও আমার চেয়ে তোমার স্বামী জিতেনকে বেশি ভালোবাসতো, তাই আমি ওকে আমার নিজের হাতে মেরে ফেলেছি। জহর, তুমি এত বড় শয়তানিসী, এত বড় বেঈমান। বেঈমানিটা এইটুকুতেই শেষ নয় জয়ী। তোমার স্বামী জিতেনের জাল সই করে কোম্পানিতে শালা আমি এই চিটপাট খুলেছিলাম। সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আমি এই আত্মসাৎ করেছি। এই শয়তান, আমি তোকে ছাড়বো না। আমি এক্ষুনি থানায় যাব। থানায় গিয়ে পুলিশের কাছে তোর সব গোপন রহস্যের কথা আমি পুলিশকে জানিয়ে দেব। তাহলে তোর স্বামীটা মরবে, তোর পঙ্গু ননদটা রেপ হবে, তোর নিজের ছোট দেওর বিবেক সন্ত্রাসবাদীর কেসে ফাঁসবে, তোর পালিত দেওর উদয়, যার সঙ্গে তুই ওই বিকলাঙ্গ মেয়েটার বিয়ে দিবি বলে ঠিক করেছিলি, সেই শালা উদয় ফাঁসিতে ঝুলবে। না 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 না, জহর না, তুমি ওদের অত বড় ক্ষতি করে দিও না। ওদের হয়ে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বিনিময়ে আমি তোমার ভাই ধরছি। জহর, তুমি আজ থেকে আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি আজ থেকে আমাকে যা শোনাবে তাই বলবো। জহর, তাই বলবো। ও বৌদি সোনা, দুটো হাম্পি দে না, মারি বলছি, আর কাউকে মারবো না। এই সংসার জঙ্গলে আমি শালা একটা হিংস্র বাঘ, আর তুমি বাঘের খাঁচায় বন্দিনী একটা হরিণী। প্রতি রাত্রে আমি তোমার যৌবনের মাংস খুবলে খুবলে খাবো। আর যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে শালা তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে বাঁচতে দেব না। ঘর বন্দি ছিল, ঠিক তখনই এই রানী বাড়ির সবার চোখে আড়াল করে এখানে এসে উঠেছে একটু ভালোবাসার জন্য। জিতেন মমতার ছোট ভাই বিবেককে আমি ভালোবাসি, তাই তো তাকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। আমি তোকে নিয়ে ঘর বাঁধতে চাই রানী। শোনে, ওর আগে তুই আমাকেই বিয়ে কর। ও শোনে, চুপ কর। না, পারছি না। এ শনি, সেক্সি শনি, আমার দেহে জ্বলছে বন্দি। তুই পাগল হয়ে গেছিস? ইয়েস, পাগল। ও রানী, তুই মেরি জান, তুই মেরি প্রাণ, তুই আমার জীবন, যৌবন, সব সব। তুই না একটা মেয়ে
চাবিটা চিরদিনের জন্য হারিয়ে দেওয়া হয়েছে, তাই ওই ওল্ড ট্রেডিশন আমি মানতে বাধ্য নই। তুই না মানলেও আমি মানবো, কারণ বিবেকিত ছেলেকে বিয়ে করে আমি ঘর সংসার করব। কিন্তু তুই ছেলেদের সঙ্গে কোনো দিন সংসার করব না, ওদের আমি নিজের পায়ের নিচে রাখবো। শনি, সেক্সি শনি, আমাদের হচ্ছে বন্নি, আমি যা চাই তা পাই, যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। তার মানে আমার প্রেমকে প্রত্যাখ্যান করে জিতেন্দার বনবাসীও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। চাকরি সবচেয়ে বেশি ভালোবাসিস তোর বন্ধু বাসিকে, তুই এরকম কম্বিনেশন করেছিলাম, হঠাৎ বোম ব্লাস্ট, বাসিটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। শোনে তুই চুপ কর, তুই চুপ কর। তুই এতটা নিচ জেনে শুনে তাহলে এত বড় সর্বনাশ করলে, তোর বিবেক একটু বাঁধলো না? আরে বিবেক স্বার্থ অপেক্ষা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি শনি, সেক্সি শনি। কিন্তু আমি রানী, সীতা, সতী, সাবিত্রীর দেশের মেয়ে। আমার এই হৃদয়টাকে মন্দির করে এই মন্দিরে একটা পুরুষকেই আমি দেবতা রূপে প্রতিষ্ঠা করব, কিন্তু তোর মতো আমি একে নয়। তার মানে তুই আমার কথা রাখবি না? প্রশ্নই উঠে না। আমি বাংলার মেয়ে, তাই আমার জীবনে পাশ্চাত্যের বিকৃতি কামনা কোনোদিন ঠাঁই দেব না। রানী, আমি জানি তুই শোনে, সেক্সি শোনে, যে আয়নায় কোনোদিন মুখটা দেখেনি, যা চাই তা পায়নি, আর পেলেও সে রাখতে পারেনি। তার মানে তুই আমার প্রেমকে প্রত্যাখ্যান করছিস? প্রেম? কাকে তুই প্রেম বলছিস? ওই প্রেমের নাম কি? সমকামী প্রেম। ওই প্রেমের কথা না পুরাণে কেউ পড়েনি, ইতিহাসে কেউ লেখেনি। একটা কথা মনে রাখিস, তা নেই ভারতে, তা নেই এই জগতে। ও কথা পুরুষদের লেখা একটা মন গড়া কাহিনী। তোর ব্যবহারটাও একটা বিকৃতি কামনা, তাই তোর সঙ্গে কথা না বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে যাচ্ছি, বিবেককে আমি ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। এই রানী, সেটা আমি জানি, সেই জন্যই তো বড়দার নাম করে বিবেককে এখানে ডেকে পাঠিয়েছি। আর এতক্ষণ তোর সাথে যেটা করেছি সেটা হচ্ছে স্টেপ মস্করা। বিবেক বিবেক, এসে গেছি। বিবেক তুমি এসেছো, চলো চলো আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই। ও রানী, আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে? ঝগড়া হয়েছে, তার জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ তুমি, কারণ আমি রানীকে বললাম তোর বরের চেয়ে আমার বরটা খুব সুন্দর, ঠিক যেন রাজকুমার, তাতেই ও রেগে গেল। এতে রাগের কোনো কারণ নেই, রাজকুমার হতেই পারে। তার জন্য একবারও বলিনি যে আমার বর রাজকুমার হলেও তোর বর একটা বাঁদর। এই এই শনি, আমার বর বাঁদর কিংবা আকাশের চাঁদ যাই হোক না কেন, তা কমেন্ট করার অধিকার তো নেই, কারণ সবাই তো দাদার সার্ভেন্ট নয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলে এসো বিবেক। বিবেক, তুমি কি রানীর কথা শুনে আমার পর রাগ করে চলে যাচ্ছ? না শোনি, তোমার উপর আমার রাগ হচ্ছে না, রাগ হচ্ছে আমার ভাগ্যের উপর। ভাগ্য? হ্যাঁ শোনি, ভাগ্য। রাত পোহালে রামচন্দ্র রাজা হতো, কিন্তু কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে যেতে হলো বনবাসে। ভরতের কথা যদি মেনে নিত তাহলে বনবাস থেকে ঘুরে এসে রামচন্দ্র রাজা হতো, সুখ ভোগে থাকতো। তাই আমার বিচারে রামচন্দ্র বোকা, বড্ড বোকা। সব কথা থাকে, কিন্তু কিন্তু তোমার বড়দা কোথায়? বড়দা এখানে নেই। তাহলে? বড়দার নাম করে আমি তোমাকে ডেকেছি। তাহলে বলো কেন ডেকেছিলে? মানে আমি বলছি তুমি রানীকে ভুলে আমাকে বিয়ে করো। না। কেন? না কেন? আমি কি রানীর চেয়ে সুন্দরী নই? সুন্দরত্বটা চেহারায় নয় সরি, সুন্দরী সত্তাটা সবার হৃদয়ে। তুমি কেন ভুলে যাচ্ছ? সুন্দর পলাশ ফুল দেবতার পুজোয় লাগে না, যা লাগে তার নাম চন্দ্রমল্লিকা। আমি মল্লিকা হতে চাই না, কারণ আমি শনি, সেক্সি শনি, আমাদের হচ্ছে বন্নি, আমি যা চাই তা পাই, যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। ছাড়ো সনি, ছাড়ো। রাজের বিবেকের ভাগ্যতা তাকে ভুলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ছাড়বো না, ছাড়বো না। আর এখানেই করবো তোমার সঙ্গে ফুল সজ্জা। কি ব্যাপার? এখানে তো চিৎকার চেঁচামেচি কেন? একই এই বিবেক আমাকে একা পেয়ে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। না, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। ও যা বলছি সব মিথ্যা। মিথ্যা? হ্যাঁ মিথ্যা। You shut up, idiot! আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার বোনকে attempt to rape করার পরে নিজে সাধু সাধু। না, আমি রাস্কেল, আজ তোকে এখানে আমি শেষ করে ফেলবো। আমাকে মারবেন না।
বিবেককে এভাবে মারছেন কেন? ও আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। আমি এ কথা কোনো মতে বিশ্বাস করি না। তা করবে কেন? যার বর্দার সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেরার হয়ে যায়, তার ভাই তো একথা অবিশ্বাস করবে। অবিশ্বাস করবেই, কারণ আকাশের চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু আমার দাদা জিতেন মহাপাত্র ওরকম কালো টাকা চুরি করতে পারে না। তাহলে টিভি পেপারের কথাগুলো সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা, ওসব মিথ্যা খবর। তবে ওই সত্য মিথ্যার আড়ালে দাঁড়িয়ে কেউ একজন ওই কাজ করছে, আর সেই একজনকে আমি একদিন ঠিকই কাট করে তুলবই। ও জিতেন মহাপাত্র তোমাকে একদিন রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভগ্নিপতি করার স্বপ্ন দেখিয়েছিল, তো তাই তুমি ওর হয়ে ওকালতি করছো? সোনি দেবী, ওই ভগ্নিপতি হওয়ার স্বপ্ন আমার আগেও ছিল না আর আজও নেই। শুধুমাত্র এতদিন যে মানুষটা আমাকে দানা পানি খাইয়ে বাঁচিয়ে রেখেছিল, আমাকে এত বড় করে তুলেছে, আমি তার জন্য আজীবন লড়াই করে যাব। আর সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলো, আপনিও কি ওই টিভি পেপারের কথাগুলোকে বিশ্বাস করেন? কারণ আপনি তো আমার দাদার বন্ধু ছিলেন। হ্যাঁ বন্ধু ছিলাম, এখন তা নেই। কারণ একটা চোরের সঙ্গে এই জহর বিশ্বাসের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। কে চোর? কে চোর জহরদা? আমার দাদা জিতেন মহাপাত্র যদি চোরই হয়ে থাকে, তাহলে আপনার মতো সাধু বন্ধু হয়ে ওনার সঙ্গে বিজনেস করেছিলেন কেন? ওই বন্ধু যখন না দেখে নির্দ্বিধায় আপনার ফাইলে সই করেছিল, তখনও কি আপনার চোর বলে মনে হয়নি কেন? দাদা, আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে ওই চিট ফান্ডের আসল মালিক আমার দাদা নয়, ওই চিট ফান্ডের আসল মালিক হচ্ছেন আপনি। উদয়, সেই সত্যিটা তোমার দাদা জিতেন মহাপাত্র অ্যারেস্ট হওয়ার পর জানা যাবে। হ্যাঁ, আমার দাদা অ্যারেস্ট হবে, জেলেও যাবে, কিন্তু সেই জেলের দরজাটা আপনার জন্য খোলা থাকবে জহর বিশ্বাস। ফুল শালা, তোরা জানিস না এই জহর বিশ্বাস মানুষের শ্বাস রোধ করে দেয়। এই রাজকেলটাকে মারতে মারতে আমি সারা এলাকা ঘোরাবো। ওটা করলে ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না। তবুও তোকে আমি ছাড়বো না রাজকেল। সেটা করলে হবে আপনার অন্যায়, কারণ লোকে বলে ছোট ছেলে দোষ করলে লোকে নালিশ করে তার বাবার কাছে, কিন্তু এই মুহূর্তে আমাদের পাশে আমাদের পিতৃসম দাদা নেই, তাই বড় ভাই হিসেবে ওর কৃতকর্মের শাস্তিটা আপনি আমাকেই দেন। না দাদা, আমার জন্য তোমাকে শাস্তি পেতে হবে না। তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও। বিবেক, তুই যদি আমাকে একটা দিনের জন্য নিজের বড় ভাই বলে মনে করিস, তাহলে আমি নয়, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা ভাই। দাদা, কিরে বিবেক, কি হলোটা কি? আমার কথাগুলো কি তোর কান অব্দি এখনো পৌঁছালো না? বিবেক, তুই এখন এখানে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি? দেখ ভাই, তুই যদি না যাস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। যা যা বিবেক, যা, দাঁড়িয়ে থাকিস না ভাই, তুই চলে যা। আর দাঁড়িয়ে থাকিস না এখানে, এইভাবে চলে যা বিবেক। ঠিক আছে, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলি যাচ্ছি। বলো। হাজার ফাঁদ পাতলেও তোমরা আমাকে ধরতে পারবে না। তোমাদের ফাঁদ আমি একদিন কাটবো, আর সেদিন কাউকে ছাড়বো না, কাউকে না। না জহরদা, না সোনি, আমার ভাইয়ের দোষের সব বোঝা যখন আমি আমার ঘাড়েই নিয়েছি, তখন শাস্তিটাও আপনারা আমাকেই দেন। বেশ, তাই হোক। শয়তান জিতেন মহাপাত্রের আপন ভাই না হলেও তার পালিত ভাইয়ের রক্তে আমি এই পার্কের মেঝে লাল করে দেব। তুমি অমন করে কাকে মারছো? জিতেন মহাপাত্রের পালিত ভাই উদয়কে। উদয়? না, আমি বৌদি নই। তুই আমার চিনতে পারছিস না উদয়, তুই আমার চিনতে পারছিস না। পারছি বৌদি, পারছি। তোমার এই শাড়ির আঁচল থেকে বেরিয়ে আসছে আমার জয়ী বৌদির সেই মা গন্ধ। তোমার এই হাত থেকে আমার মাথায় ঝরে পড়ছে মমতার সেই আশীর্বাদ।
তোমার হৃদয় আজ যেন চিৎকার করে বলছে উদয়। কেন কেন তোর দু চোখ বেয়ে ঝরে আসছে কান্নার নদী? কিন্তু কিন্তু একই বৌদি, একই তোমার শাড়ির আঁচলের গন্ধ, তোমার কণ্ঠস্বর সব আমার জয়ী বৌদির মতো হলেও তোমার মুখে যে আমার জয়ী বৌদির নয়, এই যে জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর ছবি। না, আমি জগদ্ধাত্রী নই, আমি তোর বৌদি জয়ী। আমি তোর বৌদির মাথা খারাপ হয়ে গেছে, ওকে বাড়ির ভিতরে নিয়ে যা। না, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। তাই তার সন্তানের কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিতে চাইছো। কিন্তু করছিস কেন? তুই কি নীলবর্ণ শিয়ালের কথা জানিস না? রাজা মশাই যাকে জোর করে বন্দি করে রেখে দিয়েছিল, কিন্তু যখন তার সন্তানগুলো মা মা বলে ডাক দিল, তখন সে সমস্ত বাঁধন চিড়ে ফেলে দিয়ে পুনরায় তার সন্তানগুলোর কাছে ফিরে গেল। তুইও যেমনি আমার মা মা বলে ডাক দিলি, তোর মা ডাক শুনে আমি ছুটে এসেছি উদয়। তোর মা ডাক শুনে আমি ছুটে এসেছি। আমি যে তোর মা উদয়, আমি যে না মা না, আমি এমন একজন হতভাগ্য সন্তান যেই পৃথিবীতে কেউ কখনো আমার মা হতে পারে না। আর আমিও যে কখনো কারোর ছেলে হতে পারি না গো মা। না রে ছেলে না, এই মায়ের আশীর্বাদ যার মাথায় থাকে সেই কোনো জীবন সংগ্রামে হারে না আর হারতে পারে না। কিন্তু দেখো মা, আমি যা সব কিছু হারিয়ে বসে আছি, আর তাই তো ঝরা পাতার মতো বৃন্তচ্যুত হয়ে মাটিতে পড়ে হয়ে গেছি জঞ্জাল। কারণ আমি জানি মা, ওই ঈশ্বর মানুষকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে তার সন্তুষ্টিটাকে ছিনিয়ে নিয়েছেন। আবার তিনি সাধুকে সন্তুষ্টি দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে তার সংসার সুখটাকেই কেড়ে নিয়েছেন। তেমনি তিনি আজ আমাকে বাঁচিয়ে রাখলেও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাকে যে সর্বশান্ত করে দিয়েছে মা। আর তাই তো আমি কোনো দোষ না করেও আজ এই দোষের শাস্তি পাচ্ছি। তোর বোকা, তোর এই মা বেঁচে থাকতে আজ থেকে তোকে কেউ কোনোদিন কোনো দোষ দিতে পারবে না। আর আজ থেকে তোকে কেউ কোনোদিন কোনো শাস্তি দিতে পারবে না বাবা, পারবে না। মানে স্নেহের আঁচল দিয়ে আমি তোকে রেখে রাখবো বাবা। তার আগে তোকে মারতে মারতে আমি ঘরের ভিতরে ঢোকাবো। যার শয়তানি ঘরের ভিতরে তুমি আমার মায়ের মতো বউদের গায়ে হাত তুললে কেন? ও পাগলি হয়ে গেছে ছোটদা। প্রতিটি সন্তানের জন্য মা পাগলি হয়, আর প্রতিটি মায়ের জন্য সন্তানরা পাগল হয়। তোর মতো অর্ধনগ্ন মেয়ে সে কথা বুঝবি কেমন করে? ছোটদা শোন, মায়ের অন্তরে কোনো কপটতা থাকে না। নিজে কষ্ট করে সন্তানদের প্রতি মমতার মন্দাকিনী ধারা ছড়ায় বলে সে হয় মা। তাছাড়া জন্ম হওয়ার পর তুই তো কনভেন্টে বড় হয়েছিস, মাকে মাম্মি বলে জেনেছিস। আর ওই স্লেটের মতো বড় বড় মোবাইলে ছেলেদের সঙ্গে শুধু চ্যাট করেছিস, চ্যাট। কিন্তু তোর এই বৌদি যে জিতেনের পালিত ভাইকে নিজের দেওয়ার বলছে। বলবেই তো দাদা, বলবেই তো। কারণ মা সব দিনই মা, তার স্নেহ মায়া মমতা সবার কাছে সমান। তাই তার প্রতি তোমাদের দুর্ব্যবহার দেখে আমি বুঝতে পারছি এই বৌদি আমার কাছে মা হলেও ও বোধহয় তোমার স্ত্রী নয়। তাহলে যে মানুষটা এতদিন পর বাড়ি ফিরে এলো তাকে তুমি এমন ভাবে মারতে পারতে না। তাই তোমাকে হুঁশিয়ার দিয়ে বলছি, আমার কাছে বৌদি হোক বা না হোক, আজ থেকে ওর গায়ে কেউ হাত তুলবে না। আর তুললে আই ডোন্ট টলারেট। মাইন্ড ইট। সুনীতি, এসো বৌদি, এসো। তুমি তাই যাও। আর একটা কথা মনে রাখো বৌদি, কিছু
কিছু ব্যথা, কিছু সৃষ্টি কোনোদিনও ভোলার নয়। কিছু মানুষ, কিছু পরিজন চিরদিনের জন্য হয়, কিন্তু ওই ভালোবাসার কানেকশনটা যদি একটা বার কেটে যায় তাহলে সেটা সহজে জোড়া লাগে না গো বৌদি। আর তাই তো তুমি সর্বংসহা ধরিত্রীর মতো হয়েও আর শুধুমাত্র আমার জন্য তুমি মার খেলে। কিন্তু দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। যদি পারো তো তুমি আমায় ক্ষমা করো বৌদি, তুমি আমাকে ক্ষমা করো। আর আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার ভাই বিবেক যে দোষ করেছে তার শাস্তি স্বরূপ ও আপনার বোনকে বিয়ে করবে, এই কথা আমি দিলাম। এখন বলুন, আপনারা দুজনে আমার এই শর্তে রাজি তো? রাজি হয়ে যা বোন, রাজি হয়ে যা, তারপর তো শুরু হবে তোর দাদার আসল খেলা। ঠিক আছে দাদা, তোমার নতুন কাজে সাহায্য করতে আমিও রাজি। আমরা রাজি রাজি। বেশ, তাহলে আমারও বাজি। আসছে লগ্নে বিবেক সোনিকে বিয়ে করবে, এই কথা আমি দিলাম। উদয় চলে গেল, বিবেক দাও বাড়িতে নেই। বৌদিকে শুনেছি জহরদা নিয়ে গেল, সে নাকি মারা গেছে। দাদা দাদা সেই যে ফেরার হয়েছে তার কোনো খোঁজ নেই। এই পাশে তার এই বিকলাঙ্গ জীবনটাকে নিয়ে ওই দুটো ভাইকে কি জ্বালাবে, পোড়াবে? আমি যা সহ্য করতে পারছি না ভগবান। বাবা বুড়ো শিবের কালো শার্টটাকে দাদার কথা মতো আমি রাখি পরাতে গিয়েছিলাম, আর যেই না রাখিটা ওর সিংহে পরিয়েছি তেমনি সালা আমাকে গুতিয়ে গুতিয়ে মারলো। তাই আর একটা রাখি নিয়ে আমি এখানে চলে এসেছি। দিদি, তুই আবার কাঁদছিস? ভাই এই রাখি পূর্ণিমার দিন আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? দেখলাম আমার দাদা আমার কাছে রাখি বাঁধতে এসেছে। বাবু এসেছে? বাবু এসেছে? আমার এই ভাঙা বেরোয় বাবু এসেছে? ওরে শঙ্কর, তুই দাঁড়িয়ে আছিস কি? তাড়াতাড়ি হাটে যা, ওখানে গিয়ে যত ভালো ভালো জিনিস আছে সব কিনে নিয়ে আয়। আজ আমার ওই ভগবানের পুজো দেবো, খাবার খাইয়ে প্রসাদ নেবো। বাবু কোথায়? কোথায় আমার বাবু? স্বপ্নটা ভাঙলো, দেখলাম কোথাও কেউ নেই। আমি যদি মরতাম। না দিদিমণি, না না না, আমি তোমাকে মরতে দেব না। আমি তোমাকে আমার বাবুর ঘরে ছেড়ে দিয়ে আসবো। তাহলে এই রাক্ষসটা যে আবার আমার উপর উপদ্রব করবে। কেসাই রাক্ষস, আর নামটা তুমি একবার বলো দিদিমণি, তাকে আমি নিজের হাতে খুন করবো। ওই কথা তো আমি বারবার ধরে বলছি, আমরা গরিব খেটে খাওয়া নিচু জাতের মানুষ হলেও এ বাড়িতে যখন কাজ করছি ওপর তলা থেকে এনে লাথি মারতে মারতে মেরে ফেলবো। তবু তার নামটা বলছে না, শুধু কাঁদছে। এই দেশে ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ রাবণের দল, ঘুরছে অসংখ্য কংসের দল। এদের কতজনকে মেরে আমার মতো কত মেয়ের কান্না বোঝাবি রে ভাই। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো। ওরা আজ সারা দেশে ছেয়ে গেছে, তার মধ্যেও তোমাকে বাঁচতে হবে। চোখের জল আঁচলে মুছে তোমাকে একদিন না একদিন ঘরে ফিরে যেতেই হবে। কোন ঘর সত্যেন ভাই, যাকে ভালোবেসে প্রেমের তাজমহল করেছিলাম? ওই উদয় তো কবেই চলে গেছে। বলো না আমি কিসের জন্য ফিরবো, কাদের জন্য ফিরবো? ওই কথা চিন্তা করতে কাঁদছিস, তা থেকে আমাদের গায়ের বুড়ি ঠাকুরের কাছে মানসিক কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? হ্যাঁ দিদিমণি, সেদিন আমার ঘরের কালো মোষটা হারিয়ে গিয়েছিল। সারাদিন খুঁজে না পেয়ে আমি ওই বুড়ি ঠাকুরানির কাছে মানসিক করলাম। ও মা, একদিন না 1.5 দিন? 2 দিন? হ্যাঁ, 2 দিন পর সে নিজে হতে আবার ঘরে ফিরে এলো। ভাই রে, তোর ওই বুড়ি ঠাকুরানির দয়ায় আমার ভাঙা ঘরটা কি জোড়া লাগবে? বললাম এই রাখি পূর্ণিমার দিন আমার দাদা কি আমার কাছে রাখি বাঁধতে আসবে? ঠিক আছে, আমার হাতে এখন একটা রাখি আছে, আমি তোর হাতে বেঁধে দিব। তোর পাগলা, তুই ওর হাতে রাখি বাঁধবি কি? একটা মেয়ে একটা ছেলের হাতে রাখি বাঁধে। ঠিক আছে, আমি তাহলে পাড়ার কালীবাবুকে ডেকে আনি। এ তুই কি বুঝলি?
আমি বললাম সারু আর তুই বুঝলি আলু। না, আমি কলাটাই বুঝি। মানে মানে দিদি যখন আমাকে সবার সামনে ভাই বলে ডেকেছে, তখন দিদি আজ আমার হাতে রাখি পরিয়ে দেবে। হ্যাঁ দিদিমণি, সংযম ঠিক কথাই বলেছে। তুমি পীড়ায় বসে ফুল চন্দন দুব্বা দিয়ে রাখি বাঁধো, আমি ততক্ষণে মিষ্টি নিয়ে আসি। ভাই রে, আমার তো পা দুটো ভাঙা, আমার হাত দুটো অবশ, আমি কি করে তোকে রাখি পরাবো? দিদি রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি রাস্তায় দাঁড়িয়ে রাখি পরাতে পারে, তুই কেন তোর পঙ্গু পায়ে আমাকে রাখি পরাতে পারবি না? আয় আয় দিদি আয়, সব কাজ সেরে পরিয়ে দে আমাকে রাখি। হ্যাঁ ভাইয়া, আমি পড়াবো তোকে, আমি রাখি পড়াবো। দিদিমণি, রাখি পূর্ণিমায় হলো চন্দ্র ভেঙে গেল সুখের বিধির বিধান কে করবে খণ্ড, ফুল আর কাঁটা দিয়ে এ জীবন রাখি বাঁধলে রাখবে রাখি বাঁধ তো রাখবো ঝলো ঝলো জল ভরা কহিছে আখি, রাখি দুঃখের সাথী বল তুই কত সুখের মূল্য, রাখির পাওনা রইল বাকি সব কিছু বিকিয়ে কিনে দেব সুখ তো, ভাইয়ের শপথ হলো আজীবন। রাখি বাঁধলে রাখবে রাখি বাঁধ তো রাখবো দিদিমণি, দিদিমণি, তোমার কি হলো? তুমি ধনী করেন মেয়ে, বাড়িতে কত কি ভালো মন্দ খেতে, আমাদের মতো গরিবের বাড়িতে এসে তোমার শরীরটা খারাপ হয়ে গেল। আয় ভগবান, এখন যে আমি কি করব? দাদা দাদা, তুই যাই কিছু কর, নাহলে আমার দিদি যায়। সংযম, তুই দিদিমণি কেন এখানে থাক, আমি এখনই ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ তুই তাড়াতাড়ি যাও, ডাক্তার বাবুকে ডেকে। ভাই রে, এই রোগ তো ডাক্তারের ওষুধে সারবে না রে ভাই। দিদিমণি, আমি যে মা হতে চলেছি। তুই মা হতে চলেছিস? দাদা! তোকে ডাক্তার বানিয়ে দেবো না, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আমার দিদি মা হতে চলেছে, আর আমি হব মামা। একদম চুপ। মামা হওয়ার আনন্দে এত চিৎকার করিস না। এই সমাজ একটা কুমারীকে কখনো মা হিসাবে মেনে নেবে না রে ভাই। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ তুই ঠিক বলেছিস। তার থেকে ডাক্তারকে চল, ওই ডাক্তারের কাছে গিয়েই তোর পেটের বাচ্চাটাকে মেরে ফেলি। না ভাই না, আমি আমার পেটের বাচ্চাটাকে মারবো না, ওকে আমি পৃথিবীর আলোতে নিয়ে আসবো। তারপর এই শয়তানটাকে ধরে ফাঁসি
চমৎকার। গোস্বামী খুলো, তোমাকে আমি বারণ করছি, তুমি আমাদের বাড়িতে আসবে না। আরে আমি এই গ্রামের পঞ্চায়েত, এই এলাকার মানুষ কে কেমন আছে সেটা দেখা আমার কর্তব্য। আপনি সব শুনেছি, সব দেখেছি, তাই বলছি আরে চালিয়ে যাও, চালিয়ে যাও। তোমার যা ফটো ফিগার তাতে আশ্বিন কার্তিকের কুকুরের মতো প্রেম করো। মায়েরি মাল একখানা বটে। গোস্বামী খুলো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি মেরেই ফেলবো। গোস্বামী খুড়োকে এভাবে মারছিস কেন? ছাড়, ছেড়ে দে। না, ওকে আমি ছাড়বো না। ও আমার দিদিকে মাল বলেছে, ও আমার দিদিকে ফটো ফিগারে খোঁজা দিয়েছে, ওর সঙ্গে নাকি আমার প্রেম আছে, তাই আজ ওকে আমি মেরেই ফেলবো। গোস্বামী খুড়ো, এই বয়সে আপনি এসব কি বলেছেন? কোনটা খারাপ বলেছি বাপধন? আরে প্রেম না থাকলে কি কোনো মেয়ের পেটে বাচ্চা আসে? আপনারা বলুন না, কোনো মেয়ের পেটে কি বাচ্চা আসে? আর সেই প্রেম ছিল বলে তোর এই দিদিমণি আজ মা হতে চলেছে। এই মিথ্যা, এই মিথ্যা। শুধু মিথ্যা হতে পারে, কিন্তু আমার ঘরের এই দেবী প্রতিমা ওরকম হতে পারে না। তোমার কথা আমি বিশ্বাস করি না। বলো দিদিমণি, বলো গোস্বামী খুড়ো যা বলছে তা কি সত্যি? চুপ করে থেকো না দিদিমণি, চুপ করে থেকো না। দিদিমণি বলো, সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? সত্যেন ভাই, আমি যে সত্যি মিথ্যের দ্বিমুখী রাস্তায় দাঁড়ানো একটা অসহায় মেয়ে গো। দিদিমণি, আজ আমার চরিত্রটাই পাল্টে গেছে। আজ আমি সত্যি সত্যি মা হতে চলেছি। আরে কি হলো? অমন কোথায় আত্মনাদ করে উঠলি কেন? আমার বিশ্বাস যে আজ আমাকে আঘাত করেছে, যাকে আমি শালগ্রাম শিলা ভেবে অন্তরের অন্তঃস্থলে বসিয়েছিলাম, সে আজ হয়ে গেছে কালো শিলা। সত্য জেনে গেছে, সব তার ভুল, ভুল আর ভুল। না সত্য, তোর ভুল তুই বুঝলেও এই গ্রামের মানুষ মানবে না। ওরা কি করবে? ওরা বিচার করবে। না, না। এই টাইগার, এই ইন্টারনেট, এই মোবাইল, ওরা তাড়াতাড়ি চলে আয়। ওরে সত্য সংযমের ঘরের মেয়েটা আজ মা হতে চলেছে, তোরা এসে বিচার কর। হ্যালো গোস্বামী। হ্যালো। ইন্টারনেটে তোমার ঘেউ ঘেউ শব্দ শুনে আমি বিচার করতে চলে এলাম। ভালো করেছো। তোমরা আবার কি বিচার করবে? ওই মেয়েটা কুমারী অবস্থায় মা হয়েছে, ওকে দেখে আমাদের মতো মেয়েদের ক্ষতি হবে, তাই সমাজবদ্ধ জীব হিসেবে ওকে এখান থেকে চলে যেতে হবে। না দিদিমণি, না 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 না, আমার দিদি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তাহলে এই গ্রামের মেয়ে বউরাওকে ওই বুড়ি ঠাকুরানী মন্দিরে দাঁড় করে পাথর ছুঁড়ে মারে। না না না, তোমরা কথা কেউ বলো না, তোমরা কথা কেউ বলো না। আমি তোমাদের কাছে হাত জোড় করে মিনতি করছি। ঠিক আছে, তোমার মিনতি মঞ্জুর, কিন্তু তার আগে ওকে বলতে হবে ওর পেটের ওই অনাগত সন্তানের বাবা কে। হ্যাঁ, বলো সত্য, বলো সংযম, ওই অনাগত সন্তানের বাবা কে? বলো ওর বাবা কে, না হলে এই হকি স্টিক দিয়ে আমি ওকে মেরেই ফেলবো। বলো বলো ওই ছেলেটার বাবা কে? বলো ওর বাবা কে, বলো ওর বাবা কে? বলো ওর বাবা কে, বলো ওর বাবা কে। আমি ওর বাবা। সজ্জম, এ ভাই, এ তুই কি বললি রে? আমি যে তোকে নিজের যে বেশি বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসে তুই না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে নিজের হাতে মার দাদা, মার 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 মার। তবু আমার দিদি আমার বাড়ি ছেড়েই
আমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সংযম না সত্য, ওকে আর মারামারি করিস না। ও যখন চাইছে তখন মা লক্ষ্মী এ ঘরেই থাকবে। তবে ওর মাথায় তোকে সিঁদুর পরাতে হবে। কেন সিঁদুর পরাবি না কেন? ওর পেটের বাচ্চার বাবা বলে যখন তুই নিজেকে স্বীকার করে নিয়েছিস, তাহলে সিঁদুর পরাবি না কেন? হ্যাঁ, রাইট কথা। সিঁদুর দাও। আমি এখানে আসার সময় এই প্রসাদী সিঁদুরটা নিয়ে এসেছি। এই সিঁদুরটা পরিয়ে তোমরা নিজেরাও শান্তি পাও আর আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও। কি হলো, সিঁদুর দেবে কি না? 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 ভাই, এটা তুই কি বলছিস ভাই? আমি বলছি না রে দিদি, রাবণের বালি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি আমাকে এভাবে মারছেন কেন? উত্তরে রামচন্দ্র বলেছিলেন, সত্য ধর্ম রক্ষা করতে গেলেই জীবনে কখনো কখনো এমনই সিদ্ধান্তটা নিতে হয়। সংযম আরে সিদ্ধান্ত না নিলে ওরা ওরা তোকে পাথর ছুঁড়ে মারতো, তাতে তোর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যেত। আরে হে বেজত জানোয়ারটা, তাই যাকে ধরে তুই প্রতিশোধ নিতে পারিস, এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি। সংযম, সংযম তুই কি? আমি যে তোর ভাই রে দিদি। সংযম কতদিন আমি বুড়ি ঠাকুরের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি, কতদিন তার পায়ে ফুল চন্দন দিয়েছি, তাতেও যদি আমার কোনো দোষ না হয়, তাই তোকে সিঁদুর পরালে আমার কোনো দোষ হবে না দিদি। কারণ তুই যে আমার কাছে সেই দেবী ঠাকুরানী মা। সংযম তমেব মাতা চ পিতা তমেব বভূষ্য সখা তমেব বিদ্যাং কবিরাং তমেব সর্বদেব তমেব মাতা চ পিতা তমেব বভূষ্য সখা তমেব বিদ্যাং কবিরাং তমেব সর্বদেব। না না রানী, না, আমাকে না, তুমি এমন হাসির বন্যায় ভেসে যেও না। তুমি আমাকে ভুলে যাও। না না বিবেক, না, ও কথা বলো না। তুমি কি জানো না, এই জগতে আমার কেউ না থাকায় মামার বাড়িতে থেকে আমি এত বড় হয়েছি। জানি। কলেজে তোমার সঙ্গে মিট হওয়ার পর শুধু তোমাকেই ভালোবেসেছি। সেটা আমি মর্মে উপলব্ধি করেছি। তাহলে আজ এ কথা কেন বলছো বিবেক? কেন কেন কেন? কি করব? চিটফান্ডের দায়ে উদয়দাকে দোষারোপ করায় বর্ধমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। রাস্তায় বেরিয়ে একটা টেম্পোরারি কাজ করে বাঁচার মতো রসদ পাওয়ার পর তোমার কথা বলে শনি সেদিন আমাকে পার্কে ডাকলো, আর সেখানে যেতেই ও তোমাকে রেপ কেসে ফাঁসিয়ে দিল। তোমার উদয় দাস সেখানে নিজে মার খেয়ে পুলিশের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য শনির সঙ্গে তোমার বিয়ে হবে বলে কথা দিয়ে এলো। আমি মরে গেলে ওই রাক্ষসীকে বিয়ে করব না। বিয়ের নিমন্ত্রণ কার্ড কিন্তু সর্বত্র বিলি হয়ে গেছে। তাহলে বিয়ের আগে আমার মৃত্যু হবে। না না বিবেক, না, ও কথা বলো না। তুমি আমার স্বপ্ন, যত বাধা যত দুঃখ কষ্ট আসুক না কেন, তুমি আমাকে ছাড়া মরতে পারবে না। কিন্তু মনের অজান্তে আমি যে কুহুকিনীর ফাঁদে পড়ে গেছি, তাই তোমার মনের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। না না বিবেক, না, ও কথা বলো না। তুমি কি দেখোনি মোবাইলে হোয়াটসঅ্যাপে জোড়া জোড়া নারী পুরুষের কি রোমান্টিক ছবি? ওরা সব সৌভাগ্যের কবি, আমার মতো হতভাগা নয়। ওই চেয়ে দেখো বিবেক, চেয়ে দেখো, নীল আকাশের কলবে দুটো পলাকা উড়ে যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে বলো তো? হয়তো নিড়ে, কিন্তু আমাদের নির্বাধা হবে না। ওই যে নদী সাগর মোহনা উত্তাল হচ্ছে, ওরা কি করছে বলো তো? সঙ্গম। কিন্তু আমি ওই সাগর সঙ্গমের নবকুমার হতে পারবো না। তার মানে তুমি আমাকে চাও না? চাই, তোমাকে ভালোবেসে আমি অমর হয়ে বেঁচে থাকতে চাই। সত্যি?
সত্যি সত্যি সত্যি